আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান। এরপর জানিয়ে দেব ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্নে ওঠে না জেলেনস্কি। তারপর জানিয়ে দেব তুর্কি ড্রোনের বিস্ময়কর সাফল্যে বদলে গেল আকাশযুদ্ধের মোড়। আরও থাকছে ফিলিস্তিনে জাতিসংঘের দপ্তরে ইসরায়েলের অভিযান। এরপর জানিয়ে দেব লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এবং সবশেষ শিরোনাম, যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা। শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান। শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই প্রযুক্তি যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেবে ইরান। শত্রুপক্ষের প্রতিরক্ষা বলয় ভেদ করতেই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপোর। এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দিবসে বক্তব্য দেওয়ার সময় পাকপোর জানান, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যুদ্ধক্ষেত্রে স্পষ্ট ব্যবধান তৈরি করতে পারে। সংঘাতে দেই হওয়ার চাবিকাঠি হিসেবে তিনি গোয়েন্দাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, নজরদারি ও সরাসরি হামলার কথা উল্লেখ করেন। চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে আমরা এমন এক শত্রুর মোকাবেলা করেছি যার হাতে ছিল সর্বশেষ ও সর্বাধানিক প্রযুক্তি। আইআরজিসির প্রধান দাবি করেন, বিদেশি শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র জাতীয় সংহতির মুখে পরাজয় বরণ করে এবং যুদ্ধবিরতির অনুরোধ জানায়। তিনি আরও জানান, শত্রু এখন ইরানের সক্ষমতা সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে। তারা জানে আগামীতে হামলা করলে আরও রূঢ় ধ্বংসাত্মক জবাব মিলবে। নতুন করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখবে তারা। ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে সংশোধিত শান্তি পরিকল্পনা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। কেননা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দৃঢ়ভাবে জানিয়েছেন, রাশিয়ার কাছে কোনো ধরনের ভূখণ্ড ছাড় দেওয়া হবে না। ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ইউক্রেনের কোনো অংশ ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, আমাদের আইনে, সংবিধানে, আন্তর্জাতিক আইনে কোথাও এর অনুমতি নেই। নৈতিকভাবেও আমরা তা করতে পারি না। তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত পরিবর্তনের মতো সিদ্ধান্ত নিতে হলে জনগণের গণভোটের প্রয়োজন হবে। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইউক্রেনের গোপন বৈঠকে যে প্রস্তাব উত্থাপিত হয়েছিল তা কিয়েভ গ্রহণ না করায় এই সংশোধিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এবং জার্মানি চ্যান্সেলর ফ্রিডরিক মের্টসের সঙ্গে ডাউনিং স্ট্রিটে এক জরুরি বৈঠকে অংশ নেন জেলেনস্কি। বৈঠকে নেতারা ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন এবং ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার ওপর জোর দেন। জেলেনস্কি বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। তিনি ব্রাসেলসে ন্যাটো মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে বৈঠক করবেন। এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলোচনা হবে। এসব বৈঠকের লক্ষ্য যে কোনো শান্তি চুক্তি হলে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে সক্ষম একটি আন্তর্জাতিক জোট গঠন। এদিকে মস্কো দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলাপ গঠনমূলক ছিল, যদিও ক্রেমলিনের অবস্থানে প্রকাশ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তির পথে প্রধান বাধা জেলেনস্কি। এছাড়া তিনি হতাশা প্রকাশ করে জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট এখনও প্রস্তাবটি পড়েও দেখেননি। ডোনাল্ড ট্রাম্প এও দাবি করেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সমস্যা নেই বলে জানিয়েছে। তুর্কি ড্রোনের বিস্ময়কর সাফল্যে বদলে গেল আকাশযুদ্ধের মোড়। সামরিক বিমানের ইতিহাসে যুগান্তকারী বাঁকবদল। প্রথম দেশ হিসেবে তুরস্কের বায়রাক্তার কিজিলেলমা মনুষ্যবিহীন যুদ্ধবিমান সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উড়ন্ত লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে। এটি হচ্ছে বিশ্বে কোনো মনুষ্যবিহীন ফাইটার জেটের সফল এয়ার টু এয়ার কিল মিশন। গত মাসের শেষের দিকে সিনপের কাছে কৃষ্ণসাগরের ওপরে পরিচালিত এই লাইভ ফায়ার পরীক্ষাটি বৈশ্বিক আকাশশক্তির দৃশ্যপটকে নতুন রূপ দিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে মনুষ্যবিহীন যুদ্ধবিমানগুলো ঐতিহ্যগত নজরদারি এবং ভূমি হামলার প্রথাগত ভূমিকা থেকে বেরিয়ে এসে আকাশ শ্রেষ্ঠত্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্ষেত্রে প্রবেশ করল। কিজিলেলমার এই অর্জন মানববিহীন সিস্টেমের ভূমিকা এবং সীমা সম্পর্কে দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। পরীক্ষাটি কেবল একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ নয়, বরং একটি সম্পূর্ণ দেশীয় কিল চেন, লক্ষ্য শনাক্তকরণ থেকে ধ্বংস পর্যন্ত প্রক্রিয়া প্রদর্শন করেছে। তুরস্কের স্বদেশীয় AES রাডার দিয়ে লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং তুরস্কের নিজস্ব উন্নত গোকোদোগান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তা ধ্বংস করার এই সক্ষমতা দেশটির সার্বভৌম সক্ষমতার এক নতুন যুগের সূচনা করেছে। বহু বছর ধরে ড্রোনগুলো মূলত গোয়েন্দা, নজরদারি এবং সীমিত হামলার কাজেই ব্যবহৃত হতো। তবে কিজিলেলমা প্রথম থেকেই এয়ার টু এয়ার যুদ্ধে সক্ষমতা অর্জন করল।
এটি প্রথম মানববিহীন আকাশযান যেটি রাডার নির্দেশিত আকাশ থেকে আকাশে ছড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ ও গাইড করে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পেরেছে। এই সাফল্যটি অস্ট্রেলিয়ার MQ-28 ঘোস্ট ব্যাট বা অন্যান্য লয়াল উইংম্যান প্রকল্পের মতো শীর্ষ প্রতিদ্বন্দ্বী উদ্যোগগুলো থেকে তুরস্ককে এগিয়ে রাখল। তুরস্ক ইতিমধ্যেই বিশ্বের বহু দেশে সফলভাবে TB2 ড্রোন বিক্রি করেছে। কিজিলেলমা যদি রপ্তানিযোগ্য সিস্টেমে পরিণত হয় তবে এটি আঞ্চলিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ফিলিস্তিনে জাতিসংঘের দপ্তরে ইসরায়েলের অভিযান। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও কর্মসংস্থার UNRWA এর সদর দপ্তরে অভিযান চালিয়েছে। এই সময় সংস্থার আসবাবপত্র, আইটি সরঞ্জাম সহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয় এবং জাতিসংঘের পতাকা নামিয়ে ইসরায়েলের পতাকা লাগানো হয়। UNRWA কমিশনার জেনারেল ফিলিপ লাজ্জারিনি বলেন, সোমবার ৮ ডিসেম্বর ভোরে ইসরায়েলি পুলিশ ও পৌর কর্মকর্তারা জোরপূর্বক কম্পাউন্ডে প্রবেশ করে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা করেছেন। ইসরায়েল দাবি করে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলার সঙ্গে সংস্থার কিছু কর্মীর সম্পৃক্ততা ছিল। তবে সংস্থাটি এবং আন্তর্জাতিক বিচার আদালত ICJ এই অভিযোগকে ভিত্তিহীন বলেছে। যদিও ইসরায়েলের পদক্ষেপের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সংস্থাটিকে তহবিল দেওয়া স্থগিত করেছে, লাজ্জারিনি বলেছেন এই আক্রমণের কোনো আইনগত বৈধতা নেই এবং সংস্থার মর্যাদা অক্ষুণ্ণ আছে। লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। যেসব জায়গায় হিজবুল্লার এলিট রাদোয়ান ফোর্স ব্যবহার করত সেখানে এই হামলা চালানো হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর বাংলাদেশ সময় মধ্যরাতে এই হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এসব অবকাঠামো হিজবুল্লার এলিট রাদোয়ান ফোর্স ব্যবহার করত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাদওয়ান ফোর্সের ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে এবং সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী। 2024 সালের 27 নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হবার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, হিজবুল্লার থুঙ্গি দূর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় 5টি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে। যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা। যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন CAIR, দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন ফ্লোরিডা সরকার। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার 8 ডিসেম্বর এক্সে এক পোস্টে নির্বাহী ও আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস। গত মাসে এমন সিদ্ধান্ত নেয় টেক্সাস অঙ্গরাজ্য। খবর এপির। তবে ফ্লোরিডার এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে CAIR। তারা সিদ্ধান্তটিকে অসাংবিধানিক ও মানহানিকর আখ্যা দিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। যদিও মার্কিন ফেডারেল সরকার এখনও CAIR কিংবা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেনি। ফ্লোরিডার আদেশ অনুযায়ী রাজ্যের নির্বাহী বা মন্ত্রিসভা সংশ্লিষ্ট কোনো সংস্থা এই দুই সংগঠন অথবা তাদের সহায়তাকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, নিয়োগ বা অর্থায়ন করতে পারবে না। 1994 সালে প্রতিষ্ঠিত CAIR এর বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে 25টি শাখা রয়েছে। গত মাসেও সংস্থাটি টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের অনুরূপ ঘোষণার বিরুদ্ধে ফেডারাল আদালতে মামলা করেছে। অন্যদিকে প্রায় 1 শতাব্দী আগে মিশরে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড বিশ্বজুড়ে শাখা বিস্তার করেছে। সংগঠনটি দাবি করে তারা বহু বছর আগে সহিংসতা ত্যাগ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের মাধ্যমে ইসলাম ভিত্তিক রাজনীতি বিস্তারে বিশ্বাসী। তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও রাশিয়া আগেই এই সংগঠনকে নিষিদ্ধ করেছে। চলতি বছর জর্ডানও এক নাশকতা পরিকল্পনা বানচাল করার দাবিতে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।